বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। দেখো মামনি, আমি তোমার জন্য বাদাম ফল নিয়ে এসেছি। মামনি দেখো, বাদাম ফলগুলো খেতে মামনি সেই মজা। তুমি বাদাম ফলগুলো খেয়ে দেখো, খেলে মামনি তোমার খুবই ভালো লাগবে। বাদাম ফলগুলো মানুষ খায়, কিন্তু আমরাও খেয়ে দেখছি, অনেক ভালো লাগে এই ফলগুলো মামনি। না মানুষগুলো কি প্রত্যেকদিনই তোমাদেরকে এই বাদাম ফলগুলো গেলে খেতে দিবে তোমাদেরকে? না মামনি, মানুষগুলো অনেক খারাপ হয়ে থাকে, সহজে তারা টাকা ছাড়া কোনো কিছু দেয় না মামনি। টাকা থাকলে তারা সবকিছু কিনা যায়, এমনকি টাকা না থাকলে কোনো কিছু তারা দিতে চায় না। আমি তো কালো কেউর সাথে গিয়েছিলাম, তাদের দৌড়ানি খেয়েছি, তারা আমাকে ঢিলে দিয়েছিল। কালো কেউ না থাকলে হয়তো আজকে আমি মারা যেতাম। এদিকে টুনটুনি মেয়ে তো খাওয়া শুরু করে দেয়। টুনটুনি মেয়ের কাছে খাবারটা খুবই ভালো লাগে, সে তখন খাওয়া বন্ধ করে বলতে থাকে, না আমার কাছে না এই ফলটা খুবই পছন্দ হয়েছে। না আমরা কি এই ফলটা লাগাতে পারি না আমাদের এখানে? তাহলে তো ওখানে তোমার মানুষের বস্তিতে যেতে হবে না, তাহলে আমরা এই জায়গায় গাছ লাগিয়ে দিই না, আমরা এই বৃষ্টিটা লাগিয়ে দিলে সেখান থেকে গাছ হলে তোমার ফল খেতে পারবো না। না মনে, তোমার বুদ্ধিটা তো ঠিক আছে, কিন্তু বৃষ্টিটা লাগালে হবে কিনা সঠিক বুঝতে পারছি না। চলো যে আমাদের চেষ্টা করতে কোনো তো আপত্তি নেই, চলো যে আমরা বনে দেখি বৃষ্টি তো হয়, তাহলে তো ভালো হবে, তাই না? টুনটুনি পাখি তখন তার মেয়েকে নিয়ে সে জায়গায় খুদের মধ্যে জাতমাত করে পরিষ্কার করে সে তখন সে জায়গায় পানি দিয়ে সে তখন সে জায়গায় কিছু বীজ গিরে দেয়। কিছুদিন পরে সেখান থেকে সুন্দর সুন্দর গাছ তৈরি হয়। গাছ দেখে টুনটুনি মেয়ে তো অনেকটাই খুশি হয়ে যায়। সে তখন বলতে থাকে, দেখো না, দেখো আমাদের গাছগুলো জ্বালিয়ে গেছে এবং কিছুটা বড় হয়ে গেছে। না ঠিক কথা বলেছো মামনি, তোমার বুদ্ধিটা কাজে দিয়েছে। কি সুন্দর গাছগুলো জ্বালিয়ে গিয়েছে এবং কিছুদিন পরে ফলে ধরবে। আমাদের অনেক খুশি লাগছে জিনিসগুলো দেখে। এদিকে শয়তান কালো কেউ ডালে বসে বসে তাদের সব কথাই শুনছিল। সে তখন ভাবতে থাকে এবং কি বলতে থাকে, সেদিনকে টুনটুনি পাখিকে কিছু ফল দিয়েছিলাম, সেই ফলগুলো খেয়ে তার বীজগুলো গলে দিয়েছে। বা কি সুন্দর গাছগুলো হয়েছে। এখন যখনই ফলগুলো ধরবে তখন আমি চুরি করে রাত্রে এসে খেয়ে যাবো, তাদের খাওয়ার কপালের হবে না। বা কত সুন্দর দেখা যাচ্ছে। কালো কাওয়া তো এক নম্বর চোর ছিল। সে তখন প্রতিদিনই সেই গাছগুলোকে দেখতে আসে। রাত্রেবেলা দেখে সে আর বলতে থাকে, সোনার গাছগুলো চালু করে বড় হচ্ছে না, কোনো ফলও ধরছে না, আমি খাবো কবে? আমার তো সহ্য হচ্ছে না, এসব জিনিস দেখে আমার ভালো লাগছে না। কালো কাওয়া সে তখন মন খারাপ করে সে তখন বাসায় চলে যায়। এদিকে বাসায় গিয়ে গড়ি তখন জিজ্ঞাসা করতে থাকে, কালো তুমি 5 দিন ধরে বলছো আমাকে দারুণ মিষ্টি ফল খাওয়াবে, কই ফলগুলো কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না, এবং তুমি আনছো না, শুধু কথাই বলে যাচ্ছে, কোথায় তোমার ফল, কই? গরিব যেরকম গাছ তো সেরকমই রয়ে গেছে, বড় হচ্ছে না, এমনকি ফলও ধরছে না। তাহলে আমি কোথা থেকে আনবো বলো? আমি তো মনে হচ্ছে কি, আমার মনে হচ্ছে কি সেই গাছে ফলগুলো ধরবে না। গাছগুলো মনে হয় ভালো না, আমার যত মনে হচ্ছে গাছগুলো একদমই খারাপ। সেই জায়গায় যে গাছগুলো আছে আমাকে তুমি সেই জায়গায় নিয়ে চলো, তাহলে আমি দেখে বলতে পারবো ভালো না খারাপ। তুমি আমাকে সেই জায়গায় চালু করে নিয়ে চলো। কালো তখন গড়ে কিনে সেই জায়গায় সে তখন উড়ে যেতে থাকে। এদিকে টুনটুনি মেয়ে তখন বলতে থাকে, না এই গাছগুলো নষ্ট হয়ে গেছে। না আমরা যা পরিশ্রম করছিলাম সবগুলো বিফলে গেল। না এই গাছের ফলগুলো ধরবে না, কারণ একটা ফল তো ধরছে না। মা দেখো মামনি, গাছগুলো হচ্ছে এখনো অনেক ছোট, গাছগুলো আরো অনেক বড় হবে, গাছগুলোর যত্ন করতে হবে। তার মধ্যে তুমি কি বলছো গাছগুলো নষ্ট হয়ে গেছে? গাছগুলো নষ্ট হয়নি মামনি, গাছগুলোকে আরো আগে যত্ন করতে হবে, বড় করতে হবে, তারপরে তোমাকে ফল দিবে। এত সহজে ফল দিবে না, তোমার আরো ধৈর্য ধরতে হবে। ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় মামনি। আমি বুঝতে পেরেছি মা, তুমি কি বলতে চাইছো। তুমি বলতে গাছের আগে যত্ন করতে হবে। তারা ঠিক আছে মা, আমি নদীর থেকে পানি এনে পানি দিচ্ছি গাছে, এখনই পানি দিচ্ছি নদীর থেকে পানি এনে। না মনে, তুমি সত্যি কথা বলেছো, আমারও তাই মনে হচ্ছে। গাছের গোড়াগুলো একদম শুকিয়ে গেছে, আমাদেরকে আরো পানি দিতে হবে গাছে, চলো যাই। তখন টুনটুনি আর তার মেয়ে তখন পানি আনতে চলে যায় নদীর পাড়ে। কিন্তু সেখানে একটা কবুতর, বুড়ো কবুতর বসেছিল। টুনটুনি মামনি, তুমি এত পানি দিয়ে কি করবে? এত পানি নিচ্ছ কেন তুমি? আঙ্কেল, আমি যে কিছু ফল গাছ লাগিয়েছিলাম, কিন্তু ফল গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে, সেখানে পানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। গাছগুলো একদম শুকিয়ে গেছে। টুনটুনি মামনি, তোমার গাছের পাতা কি টলে যাচ্ছে নাকি? তোমার গাছের পাতা? হ্যাঁ চাচা, গাছের সব পাতা টলে যাচ্ছে, এবং কি সব পাতাই টলে গেছে। আমি আসার সময়, ওখান দিয়ে আসার সময় দেখতে পারলাম একটা কে যেন বাদাম চাষ করেছে একটুখানি জায়গা। তার মানে ওই ক্ষেতটা হচ্ছে যে তোমার। টুনটুনি দেখো, বাদাম ধরে মাটির নিচে, তোমার গাছ তো পেকে গিয়েছে, দেখো মাটির নিচে অনেক বাদাম আছে, তুমি সেইগুলো গিয়ে তুলে নাও, তাহলে তুমি খেতে পারবে। মাটির তো নিচে ধরে বাদাম, তাই না? টুনটুনি আর তার মেয়ে এসব কথা শুনে তো অনেক খুশি হয়ে যায়। তখন তারা সেখান থেকে উড়ে চলে যায় চালো চালো করে। কিন্তু এদিকে কালো গড়ি তারা ক্ষেতের পাড়ে চলে এসেছে। এদিকে গড়ি তখন বলতে থাকে, কালো তুমি হচ্ছে যে একদম গাদা, কারণ বাদাম ধরে মাটির নিচে, বাদাম তো নিচে ধরে না, তাই না? তাহলে তুমি ভাবলে কি করে যে তুমি উপরে ধরবে বাদাম, মাটির তলে ধরবে বাদাম? বাদাম তুলে নিতে হবে, আমাদের সময় নেই, আমাদের হাতে খুব একটা, চালো চালো করে তুলে নিতে হবে।
গৌরী তুমি কি সত্যি কথা বলছো? তুমি তো আমাকে আগে থেকে বলো যে বাদাম আনবে আমার জন্য, তো একসাথে হলে ফল আনবে এটাকে বাদাম বলা হয়। চালু করে গাছটা তুলে নিয়ে যা, চলো টুনটুনে দেখে আসলে পরে তুলতে পারবো না, চালু করে তুললে আমাদেরকে এখান থেকে নিয়ে যেতে হবে, চালু করো। শয়তান কালো গড়ে তখন চালু করে গাছগুলা তুলে ফেলে দিয়ে তখন তারা বস্তায় ভরে নিয়ে তখন তারা সেখান থেকে উড়ে যেতে থাকে। না আমাদের গাছগুলো তোকে আগে থেকে উঠানো দেখছে না, এমনকি কে যেন আমাদের গাছগুলো উঠিয়ে সব বাদাম নিয়ে গেছে না, কোন পাখি যেন চুরি করে সবকিছু নিয়ে গেছে। না মানে এই দেখো এখানে কালো একটা ফোর পরে আছে, তারপরে এটা কালো কেউয়ার কাম। কালো কেউয়ার তো একদমই চোর, অরিজিনাল চোর, সে তো আমার সবকিছু চুরি করে নিয়ে গেছে। এই শয়তান কালো কেউয়ার শুধু আমারই ক্ষতি করে, আমি তার কাছে যাচ্ছি, তুমি এখানে থাকো। তখন টুনটুনি পাখি কালো কেউয়ার কাছে উঠে চলে যায়। কালো আর গড়ে তোমরা বাইরে চলে আসো। কি হয়েছে টুনটুনি পাখি এত জোরে জোরে চিল্লাচ্ছে কেন, আমাদেরকে ডাকছে কেন, কি হয়েছে বলো? ঘুরে আপু কালো ভাই তুমি এতটা খারাপ জানাচ্ছো না, তুমি আমার ক্ষেত্রে সব বাদাম চুরি করে নিয়ে এসেছো কেন? চাইলে কি তোমাদেরকে না করতাম নাকি? সব বাদাম নিয়ে এসেছো চুরি করে, কিছু বাদাম তো রেখে আসতে পারতে না, একটা বাদাম রেখে আসলে সব তুমি চুরি করে নিয়ে এসেছো। চোর কোথাকার জানি কোথাকার, চোর জানি কোথাকার। দেখো টুনটুনি পাখি তুমি উল্টা পাল্টা কথা বলছো কেন? আমরা চুরি করিনি, অন্য কেউ আমরা চুরি করে নিয়ে গিয়েছে। দেখো কালো ভাই তুমি মিথ্যা কথা বলছো কেন? এই পাকড়াটা তোমার পরে গিয়েছিল এখানে, আমি জানি তুমি চুরি করেছো আমার সব বাদাম। টুনটুনি পাখি তুমি অনেক উল্টা পাল্টা কথা বলছো, অনেক চিল্লা পাল্লা করছো। তুমি এখান থেকে যাবে নাকি লাঠি নিয়ে আসবে তোমাকে মারার জন্য? এসব কথা বলে শয়তান কাবার ঘর থেকে লাঠি নিয়ে চলে আসে এবং তখন টুনটুনির কপালে ফিক্কা মারে লাঠিটা। মারো কালো ভাই মারো, আমাকে গরিব বলে তোমরা অনেক মারামারি করছো না, অনেক মারছো না আমাকে। আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি, তুমি আমার বাদাম চুরি করেছিলে, তার মধ্যে তোমার ঘর একদম পুরো ছাই হয়ে যাবে, তুমি বেঘর হয়ে যাবে। আমি তোমাকে অভিশাপ দিয়ে গেলাম, তোমাকে কথাটা মাথায় রেখো। আমি কোনো তোমাকে অভিশাপ দিই না, আজকে তোমাকে অভিশাপ দিয়ে গেলাম আমি তোমাকে। তুমি একদিন আমাকে কাঁদিয়েছো, আল্লাহ তাআলা তোমাকে একদিন কাঁদিয়ে ছাড়বে। এদিকে টুনটুনি পাখি কাঁদতে কাঁদতে তার বাসায় চলে আসে। এদিকে শয়তান কালো বলি তারা তো অনেক খুশি ছিল বাসায়। কালো দেখো কিছু বাদাম কাঁচা আছে, কিছু বাদাম পেকে গিয়েছে, আমাদেরকে কাঁচাগুলো সিদ্ধ করে খেতে হবে, নাহলে ভালো লাগবে না। শয়তান কালো তখন লাকড়ি এনে তখন সে আগুন ধরে দেয়। এদিকে তারা যখন আগুন ধরাচ্ছিল তখন এক টুকরা কয়লা তাদের ঘরে কোনায় গিয়ে পড়ে থাকে এবং কি কালো আর গড়ে তো সেদিকে তারা এখন খেয়ালে করছিল না, কারণ তাদের শুধু বাদামের দিকে চোখ ছিল। তারা বাদাম খেতে থাকে খুব সুন্দরভাবে সিদ্ধ করে। কালো বাদাম খেতে আমার পানি পিপাসা লেগে গেছে, চলো যাই নদীর থেকে আমরা ঠান্ডা ঠান্ডা পানি খেয়ে আসি, চলো যাই, আমরা পরে বাদাম খাবো, চলো। চলো যাই, চলো, আমারও পানি পিপাসা লেগেছে, চলো যাই, চলো। শয়তান কালো আর গড়ে তখন তারা দুজনে উড়ে চলে যেতে থাকে সে নদীর পাড়ে গিয়ে তারা পানি খায়, ঠান্ডা পানি খেয়ে তারা এদিক ওদিক ঘুরতে থাকে, ঘুরে মজা করতে থাকে। কিন্তু এদিকে বিকালবেলা বাসায় এসে দেখতে পায় তখন তাদের ঘরটা পুরো খারখার হয়ে যাচ্ছে, সেখানে অনেক পাখিগুলো দাঁড়িয়ে আছে। গড়ে তখন কাঁদতে কাঁদতে সে তখন বলতে থাকে, কালি দেখো আমাদের ঘরটা পুরো খারখার হয়ে যাচ্ছে এবং কি ভিতরে বাদাম গুলো পুরো শেষ হয়ে গিয়েছে। আমরা এখন কোথায় থাকবো, কি করবো, কোনো কিছু তো বুঝতে পারছি না, কোথায় যাবো ঠান্ডার ভিতরে আমরা এখন। গৌরী দেখো আমাদের ঘর পুরো খারখার হয়ে যাচ্ছে, আমি কোনো কিছু বুঝতে পারছি না, ঠান্ডার ভিতরে কোথায় থাকবো, কি খাবো, কোথায় যাবো আমরা? কালু ভাই তুমি কি ঘরের মধ্যে আগুন ধরিয়েছিলে কিসের কারণে বলো দেখি? টিয়া ভাই ঘরে আমি আগুন ধরিয়েছিলাম যে বাদাম সিদ্ধ করে খাওয়ার জন্য। বাদাম সিদ্ধ করতে খেয়ে দেখি এখন দিকে আমার পুরো ঘরটাই পুড়ে গেছে, এখন আমি কোথায় থাকবো, কি করবো ঠান্ডার ভিতরে? শয়তান কালো শয়তান ঘুরে দেখো, যেরকম তোমরা আমাকে কাঁদিয়েছিলে সেদিনকে তোমরা আজকে সেইভাবে কাঁদছো কিসের কারণে জানো? তুমি আমাকে সেদিনকে গরিব বলে তুমি আমাকে অনেক কাঁদিয়েছিলে, আমার সব বাদাম চুরি করে নিয়ে এসেছিলে, আমাকে মেরেছিলে। দেখো আল্লাহ তাআলা তার বিচার করেছেন, মানুষ বিচার করে তাড়াতাড়ি, আল্লাহ তাআলা ধীরে ধীরে বিচার করে, তার কোনো তাড়াহুড়া নেই। দেখো তোমাদের ফল তোমরা পেয়ে গেছো, তোমরা ভালো হয়ে যাও, এখনো সময় আছে, তোমরা ভালো হয়ে যাও। এসব কথা বলে তারা যার যার বাসায় তারা সবাই চলে যায়। এদিকে কালো আর গরিব অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, কারণ তাদের পুরো বাসাটা পুরো খারখার হয়ে গিয়েছিল। এদিকে ঠান্ডা ভিতরে তারা তখন দুইজন বাইরে বসেছিল। গরিব তো নিজের ভুল বুঝতে পারে। বন্ধুরা গল্পটা এর সাথে সাথে শেষ হয়ে যায়। বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। গরি সারাক্ষণ শুধু খালি নায়িকা হতে চাইতো, তার আগে থেকে শখ, সে শুধু নায়িকা হবে, সে সবসময় চেষ্টা করতে থাকে কিভাবে নায়িকা হওয়া যাবে, সে সবসময় এসব চিন্তা ভাবনা শুধু করতে থাকে। গৌরী তুমি আজকে কোথায় যাচ্ছ সেজে গুজে? কালু আজকে আমার একটা ডিরেক্টরের সাথে কথা হয়েছে, সে আমাকে ফিল্মে কাজ করার সুযোগ দিবে, এই কারণে আমি নায়িকা হতে চাই। আমি সেখানে যাবো, ইন্টারভিউ দিতে যাবো, তার সাথে দেখা করতে। তোমাকে হিরোইন বানাবে? তুমি একবার নিজের চেহারাটা দেখে চাই না, তারপর তুমি কথা বলো। কালু তুমি আমার মজা নিচ্ছ তাই না? তুমি একবার হাসছো কেন? হ্যাঁ আমি তো নায়িকা হওয়ার জন্য যা যা করা দরকার তাই তাই করবো।
এবং কি আমি নায়িকা হয়েই দেখাবো, আমি সবকিছু করতে পারবো। নায়িকা হবে যে নিজের চেহারা গায়না দেখো তারপরে কথা বলো। তোমাকে ডিরেক্টর ডেকেছে এই কারণে মনে হয় তোমাকে ভূতের পার দিবে, যে দেখো তোমাকে কিসের পার দেয়। তুমি আগে যে দেখো কিসের পার দেয় তারপর তুমি কথা বলো। বুঝতে পেরেছো কি বলেছি? কালু বেশি কথা না বলে চালু করে আমাকে 15,000 টাকা দাও, আমাকে ট্রেন ধরতে হবে, যে ট্রেন দিয়ে যেতে হবে, চালু করো। গৌরী তুমি এমনিতে তো অনেক সুন্দর, তাহলে তোমার টাকা লাগবে না, তুমি এমনি দিতে পারবে, এমনি চলে যাও। সত্যি কথা বলেছো কালু, আমি দেখতে অনেক সুন্দর। ঠিক আছে, তুমি তোমার খেয়াল রাখো, আমি চলে যাচ্ছি, আমি নায়িকা হয়ে ফিরবো, তুমি তোমার নিজের খেয়াল রেখো। ঘুরি এসব কথা বলে সেখান থেকে উড়ে যেতে থাকে। রাস্তায় টুনটুনি কবুতর টিয়া পাখির সাথে দেখা হয়, তখন তারা থামিয়ে রাখে গরিকে। গরি তুমি কোথায় যাচ্ছ? টুনটুনি আপু, আমার স্বপ্ন পূরণ করার জন্য আমি যাচ্ছি। ডাইরেক্টর আমাকে নিজে ফোন করেছে, সে আমাকে নায়িকার পার দিবে, আমি সেখানেই যাচ্ছি না ডাইরেক্টরের সাথে দেখা করতে। গরি তোমার কথা শুনে আমার অনেক হাসি পাচ্ছে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এটা কিভাবে সম্ভব হতে পারে? টিয়া পাখি ভাই, তুমি সত্যি কথা বলেছো, এখন থেকে আমি টিভির সামনে বসে থাকবো। কবে যে গরি হিরোইন হবে, নায়িকা হবে, আমি গরির নাচ দেখতে চাই। গরি কতটা সুন্দর ভাবে নাচতে পারে, আমি তো এইসবের জন্য টিভির সামনে এখন থেকে সারাদিনে বসে থাকবো। গরি আপু দেখো, এত সুন্দর পরিবার ছেড়ে তুমি কোথাও যেও না। দেখো এত সুন্দর সংসার ফেলে রেখে তুমি কোথায় যাচ্ছ? তোমার ছেলেটার তো এখন অনেক ছোট, কেন তোমার ছেলেকে তোমার স্বামী কি মানুষ করতে পারবে? কখনই পারবে না। দেখো তোমার ছেলের তো এখন একজন মা দরকার, না তোমার ছেলে তো অনেকটাই ছোট, আর তোমার স্বামী কি তোমার অভাবকে কখনো পূরণ করতে পারবে? তোমার অভাবটা কখনো পূরণ করতে পারবে না তোমার স্বামী, এই জিনিসটা মাথায় রেখো। দেখো টুনটুনি পাখি, আমার ভালো মন্দ তোমাকে বুঝতে হবে না, আমার ছেলেকে আমার মা মানুষ করবে, তোমাকে চিন্তা করতে হবে না। আমাকে দেখে তোমার কি জ্বলতেছে নাকি? আমি নায়িকা হচ্ছে, তুমি এখানে পরে পরে জঙ্গলে থাকবে, তুমি তো কামলা হয়ে থাকবে, তাই না? এই জন্য তুমি কি জ্বলতেছো নাকি আমাকে দেখে? গরি আপু দেখো, তোমাকে দেখে আমি জ্বলবো কেন? আমি তো শুধু তোমার বাচ্চাদের কথা ভেবে আমি এসব কথাগুলো বললাম। তোমার বাচ্চাটা একটা থাকবে, আমি সেই কারণে কথাগুলো বলেছি। তোমাদের কাজ তোমরা করো, আমার কাজ আমি করি, আমাকে এরকম বাধা দিতে এসো না, যা বলছি এখান থেকে। এসব কথা বলে গড়ি সেখান থেকে উড়ে যায়। এদিকে গড়ি উড়ে যেতে যেতে সে যখন ঢাকা শহরে পৌঁছে যায়। দেখ বান্ধবী, আমি সবার কাছে মিথ্যা কথা বলে এসেছি যে আমাকে ডাইরেক্টর দেখা করতে বলেছে, আমি নায়িকা হবো, হিরোইন হবো। দেখ বান্ধবী, আমাকে যে কোনো একটা ব্যবস্থা করে দে, চালু করে আমরা হিরোইন বানাই দে, চালু করে আমাকে তার সাথে দেখা করিয়ে দে। দেখ বান্ধবী, এই ঢাকা শহরে এত সহজে কোনো কাজ কাম মিলে না, এবং ঝাড়ুদারের কাজে মিলে না। তুই তো হিরোইন হবি, তাই না? তোকে একটু ধৈর্য ধরতে হবে, এবং তোর অনেক সময় আছে, অপেক্ষা করতে হবে, তারপর তুই এসব কাজ করতে পারবি। বান্ধবী, যে তুই কাজ কাম না পাই তুই আমি তোর কাছে থাকবো কেমন? তোর সাথে থাকা লাগবে, আমার তো অন্য কোনো জায়গা নিয়ে যাওয়ার মতো, আমি তো কাউকে চিনিও না। ঠিক আছে বান্ধবী, তুই আমার সাথে থাকলে থাকতে পারবি, কিন্তু তোকে একটু কাজ করতে হবে। আমার একটা ফুচকার দোকান আছে, সেই ফুচকার দোকানটা আমার সাথে দেখাশোনা করতে হবে তোকে। গরি তখন মনে মনে চিন্তা করতে থাকে, কারণ সে কোনোদিনও আশ্চর্য একটা কাজও করেনি। ঘর থেকে রান্না বাড়া থেকে শুরু করে যে কোনো কাজ কাম, ঠান্ডা দিন হোক গরমের দিন হোক, রান্না বাড়া এবং কি ঘর পোষাতো এবং কি ঘর বাড়ি বানানো সবকিছু কালোই করতো, এবং কি গরি শুধু খালি বসে বসে খেত। বান্ধবী, তুমি কি ভাবতেছো, কাজটা আমি করতে পারবে না পারবে না? দেখ বান্ধবী, আমাকে যে পারতেই হবে, আমি কাজ কাম অবশ্যই করতে পারবো। আমার নিজের স্বপ্ন পূরণ করার জন্য আমি যে কোনো কিছু করতে পারি, অবশ্যই কাজ কাম করবো আমি তোর সাথে। ঘড়ি তখন তার বান্ধবীর দোকানে, ফুচকার দোকানে কাজ কাম করা শুরু করে দেয়। এভাবে তার থালি বাসন পরিষ্কার করে, গাড়িটা পরিষ্কার করে, তাদের এভাবে কাজ কাম করতে করতে পুরো 2 মাস কেটে যায়। একদিন ঘড়ি তখন বলতে থাকে, বান্ধবী, তুমি কি কারোর সাথে কথা বলেছো আমার নায়িকা হওয়ার ব্যাপারে? দেখ বান্ধবী, আমি সাধারণ একটা ফুচকাওয়ালা। বল বান্ধবী, আমি এত বড় বড় লোকের সাথে কিভাবে দেখা করবো বান্ধবী বল? আমি তো তোকে এসব কথা আগেই বলেছিলাম, আমার দোকানে অনেক ডাইরেক্টরের খাবার খেতে আসে, কতদিন ধরে আসছে না, তাহলে তাদের সাথে কিভাবে কথা হলো? কদিন ধৈর্য ধর বান্ধবী, তাহলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। দেখ বান্ধবী, আমাদের মতো কত লোকই তো আছে স্বপ্ন নিয়ে ঢাকা শহরে আসে, কিন্তু আবার স্বপ্ন নিয়েই ফিরে যায়, তাদের আশা কোনোদিনও পূরণ হয় না। দেখ আল্লাহ তাআলা তোর বাড়ি কি রেখেছে। দেখ বান্ধবী, আমি হিরোইন হয়ে ছাড়বো, আমি নায়িকা হয়ে ছাড়বো, যত বড় কষ্টই হোক না কেন, দেখিস একদিন আমি ঠিকই পারবো সব কাজ কাম করতে। এইভাবে দিনকাল কাটতে থাকে। এভাবে অনেক দিন কেটে যায় ঢাকা শহরে। একদিন গরি কাওয়া অনেক চেষ্টা করে একটি লোকের সাথে কথা কওয়ার জন্য। তার হাতে পায়ে ধরে তখন ডাইরেক্টরের কাছে চলে যায়। সেখানে ডাইরেক্টরের সাথে গিয়ে কথা বলতে শুরু করে দেয়। ডাইরেক্টর তো তাকে দেখে পাগল মনে করে। ডাইরেক্টর ভাই, আপনার কাছে আমি অনেক কষ্ট করে এসেছি ভাই, আপনি একটু আমার কথাটা তো শুনবেন, তাই না? আরে আরে, তুমি কি বলতেছো? চালু করে বলো, আমার হাতে সময় নেই, তুমি চালু করে বলো কি বলবে। ডাইরেক্টর ভাই, আমি নায়িকা হতে চাই, আমাকে একটা চান্স দিবেন, আমি কাজ কাম করে দেখাতে চাই আপনাদেরকে, আমি খুবই ভালো কাজ কাম করতে পারবো, সমস্যা নেই, আপনি একটা চান্স আমাকে দিয়ে দেখেন। তুমি কি পাগল নাকি? হ্যাঁ, কি কথা এসব বলছো তুমি? নিজের চেহারা একবার আয়না তুমি দেখেছো? কালা ভর্তি কোথাকার, এখানে এসে হিরোইন হতো, তোমার সাথে কত সুন্দর সুন্দর লোক আসে, তারা একটা চান্স পায় না, তুমি তো চান্স পাবে কোথা থেকে? এসব পাগল ছাগলদের কোথা থেকে আসে, আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। এই সিকিউরিটি চালু করে একে বাইর করে দাও। বান্ধবী দেখ, ডাইরেক্টর আমাকে অপমান করে তার রুম থেকে বের করে দিয়েছে। এসব কথা যদি আমাদের জঙ্গলে সবাই শুনতে পায়, তাহলে আমি তো অপমান সহ্য করতে পারবো না, তাহলে আমি নিজে মরে যাবো। আমি তো এসব কথা কল্পনা করতে পারছি না, এইভাবে অপমান হয়ে সেখান থেকে আমি ফিরে আসলাম।
দেখ বান্ধবী, আমি বলছি কি তুইও না আমার সাথে ফুচকা বেচা শুরু করে দে একটা গাড়ি বানিয়ে, তাহলে এখানেই ভালো টাকা ইনকাম হয়। তাহলে সেই টাকা তার বাসায় পাঠিয়ে দিলে তখন তার স্বামী ভাববে অবশ্যই তুমি হিরোইন হয়ে গিয়েছো, কাজ কাম করছো। বান্ধবী, আমার বন্ধুরা সবাই আমার জন্য অপেক্ষা করে আছে আমার মুভি দেখার জন্য। তাহলে আমি এখন কি করব? তাদেরকে আমি কি বলবো? আমি কিছু তো বুঝতে পারছি না। দেখ বান্ধবী, তোর বন্ধুদেরকে বলবি আমার মুভি এসব ছোটখাটো গ্রাম অঞ্চলে চলবে না, আমার মুভিগুলো শহরে চলবে। দেখতে হলে আমার মুভি দেখতে হলে তোদেরকে আমাদের শহরে যেতে হবে, তাহলে তো হয়ে গেল, তাই না? গরির কাছে তার বান্ধবীর কথাটা খুবই ভালো লাগে। গরিব তখন একটি দিয়ে ফুচকার দোকান দিয়ে দেয়। এইভাবে 2 মাস পরে সে তখন বাসায় উড়ে চলে যায়। বাসায় গিয়ে তার কালুর কাছে সবই মিথ্যা কথা বানিয়ে এনে বলতে থাকে। কালু তো প্রথম বিশ্বাস হতে চাইছিল না, পরে সে বিশ্বাস করে নেয়। তখন সব পাখিদেরকে ডেকে বলতে থাকে, দেখো বন্ধুরা, দেখো আমার বউ সত্যি হিরোইন হয়ে গিয়েছে। দেখো 2 মাসে 2 লাখ টাকা নিয়ে এসেছে। আমি তো কল্পনাও করতে পারছি না আমার বউ এত টাকা কামিয়েছে। কবুতর ভাই, সত্যি আমি কি কল্পনা দেখছি নাকি? গরিকে সত্যি হিরো হয়ে গিয়েছে, এত টাকা ইনকাম করে নিয়ে এসেছে দেখি। সত্যি কথা বলেছো টিয়া ভাই, সে আসলে হিরোইন হয়ে গিয়েছে। দেখো এই টাকাগুলো সবই অরিজিনাল টাকা, আসল টাকা। দেখো না কত টাকা নিয়ে এসেছে, 2 লাখ টাকা। আমি তো বিশ্বাসই করতে পারছি না। গরি আপু, তুমি আমাকে মাফ করে দাও। সেদিনকে আমি তোমাকে অনেকগুলো কথা বলেছিলাম তোমার ছেলের কারণে। তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়েছিল। কালু, আমাদের বন্ধুদের মাঝে কিছু টাকা এখান থেকে বিলিয়ে দাও, কারণ আমাকে যেতে হবে। আমার হাতে খুব একটা সময় নেই। ডাইরেক্টর আমাকে বারবার ফোন করতেছে, আরো 2-3টা শুটিং এর কাজ করতে হবে। আমাকে চালু করে এখনই যেতে হবে। তুমি চালু করে টাকাগুলো দিয়ে দাও, আমি এখান থেকে চলে যাচ্ছি। গরিব তো এইসব কথা বলে সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে টিয়া, কবুতর এবং টুনটুনি পাখি চেয়েছে দেখতে থাকে হা করে দাঁড়িয়ে। দেখ বান্ধবী, আমার বন্ধুরা সবটা সত্যি ভেবে নিয়েছে। আমার বন্ধুরা ভেবেছে এত টাকা পয়সা দেখে আমি নাকি শুটিং করছি। আমি তো অবাক হয়ে গেছি আমার বন্ধুদের কথাবার্তা শুনে। আমি তো কল্পনা করতে পারছি না, টাকা দেখে ওরা সত্যি সবকিছু বিশ্বাস করে নিবে। গরিব তো দিন দিন ধনী হতে থাকে। এদিকে কালোর জন্য প্রতি মাসে মাসে অনেকগুলো করে টাকা নিয়ে দিয়ে আসে। কবুতরা, টুনটুনি আপু, আমি কালকে ঢাকা চলে যাবো। আমি হিরো হব, আমি নায়ক হয়ে যাবো। এবং আমি কি গরিব সেটা কম সুন্দর নাকি? আমি হিরো হব। টিয়া পাখি ভাই, তুমি সত্যি কথা বলছো। চলো আমরা গরির কাছে যাই। গরিব যেহেতু চেনাশোনার লোক আছে, তাহলে আমাদের অবশ্যই পরিচয় করে দিবে, আমরা হিরো হতে পারবো। চলো যাই, আমিও যাবো। বন্ধু, আমার নায়িকা হওয়ার কোনো ইচ্ছা নেই। আমি তোমাদের শুটিং দেখতে যাবো। গরিব কিভাবে শুটিং করে আমি সেগুলো দেখতে যাবো। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই রেডি হয়ে থাকো। আমি কালোকে নিয়ে আসতেছি। কালোকে ছাড়া আমরা যাবো কিভাবে গরির কাছে? কালোকে আমি নিয়ে আসতেছি। তারা তখন সবাই মিলে কালো কিনে তারা তখন শহরের দিকে রওনা দেয়। তারা কিছুদিন পরে শহরে গিয়ে দেখতে পায় গরি নাকি একটি ফুচকার দোকানে কাজ করতে। দেখে গরিকে সবাই সবকিছু জিজ্ঞাসা করতে থাকে এবং কি সবাই হাসাহাসি করতে থাকে। গরিকে নিয়ে সবাই তখন হাসি ঠাট্টা মজা করতে থাকে। টুনটুনি পাখি কোনো কিছু বলে না। টুনটুনি পাখি চুপচাপ সেখানে দাঁড়িয়ে সবকিছু বোঝার চেষ্টা করছিল কি হয়েছে। তখন টুনটুনি পাখি সবাইকে চুপ থাকতে বলে, তোমরা সবাই চুপ করো। গরিব তো ভালো কাজই করেছে। খারাপ কাজ করেছে কি? সে ঢাকা শহরে এসে সে যত টাকা কামিয়েছে, তোমরা তো অত টাকা কোনোদিন চোখেও দেখোনি। সে তো তার পরিবারকে বাঁচাতে চাইছে এবং কি সে বাড়ি ঘরের অবস্থা ভালো করেছে। সে তো ভালো একটা কাজ করেছে, তাই না? তাহলে তোমরা তাকে নিয়ে হাসাহাসি কেন করছো? তোমরা সব বন্ধ করে এসে বলছি। তোমরা তো কোনোদিন এত টাকা পয়সা চোখেও দেখোনি, তাহলে সে খারাপ কি কাজ করেছে? বলতে পারো গরিব বউ, তুমি আমাকে মাফ করে দাও। আমি অনেক বড় ভুল করেছি। তাদের সাথে সাথে আমি তোমাকে হাসি ঠাট্টা করেছি এবং কি তোমাকে বউ প্রমাণ করেছি। তুমি আমাকে মাফ করে দাও। গরি আপু, তুমি আমাকে মাফ করে দাও। আমার এরকমটা করা একদম উচিত হয়নি। আমার আগে থেকে বোঝা উচিত ছিল। আমি যে কাজগুলো করতে হবে সেগুলো ভুল। তুমি আমাকে মাফ করে দাও গরি আপু, আমি অনেক বড় ভুল করেছি। বন্ধুরা, তোমরাও আমাকে মাফ করে দাও। আমি তোমাদের কাছে মিথ্যা কথা বলেছি যে আমি হিরোইন হয়ে গিয়েছি। বন্ধুরা, ইচ্ছা করলে তোমরা ফুচকা দোকান খুলতে পারো। ভালো টাকা ইনকাম হয়, ওখানে সংসারটা খুব ভালোভাবে চলে যাবে, কোনো সমস্যা হবে না। আমি তোমাদের সহযোগিতা করবো। ঠিক কথা বলেছো গরি আপু, আমরাও ফুচকার দোকান খুলবো তোমার সাথে সাথে। এবং কি আমাদের ফুচকা কি তুমি খাওয়াবে নাকি আমাদের সাথে করবে? অবশ্যই তুমি ফুচকা খাবে আমার দোকানে। ফুচকা কেন খাবে না? ফুচকা সেই মজা হয়। আমার দোকানে ফুচকাটা খেয়ে দেবে, একবার খেলে বারবার খেতে মন চায়। আসো। গরিব তখন সবাইকে ফুচকা খাওয়াতে থাকে নিজের হাতে বানিয়ে। বন্ধুরা, গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। টুনটুনির স্বামী ছিল অনেকদিন ধরে অসুস্থ। টুনটুনি পাখি তো অনেক কষ্ট করে কামলা টামলা দিয়ে সে অনেক কষ্ট করে তার স্বামীর চিকিৎসা করাতো। টুনটুনি, তুমি শুধু শুধু করে টাকা খরচ করো আমার পিছনে। আমি তো বাঁচবো না বেশি দিন, আমাকে ছেড়ে দাও। তুমি কিছু টাকা জমিয়ে নাও, তোমার কাজে লাগবে। স্বামী, তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো কিচ্ছু হবে না। আমি তো আছি, সবকিছু ঠিক হয়ে যাবে। চলো, কালকে আমরা বড় হাসপাতালে যাবো তোমাকে নিয়ে। আমি জানি তুমি আমার কোনো কথা শুনবে না। তোমার জিদ তুমি পূরণ করো, আর কি করা। টুনটুনি তখন তার স্বামীকে নিয়ে মেডিকেলে চলে যায়। মেডিকেলে নিয়ে তার চিকিৎসা করার কথা বলতে থাকে। টুনটুনি আপু, আপনার 800 টাকা বিলাইছে। ডাক্তার ভাই, আমার স্বামীর ভালো করে চিকিৎসা করেন। আরো অনেক জায়গায় দেখিয়েছে, আর কোনো অসুখ ধরা পড়ছে না, কিন্তু আর তো অসুখ আছে না। শরীর থেকে সবগুলো অসুস্থ হয়ে থাকে। ডাক্তার তখন মেশিনের ভিতর ঢুকিয়ে ভালো করে চেক আপ করতে থাকে। তার এক কিডনি খারাপ হয়ে গেছে।
টুনটুনি আপু, আপনার স্বামীর এক কিডনি নষ্ট হয়ে গেছে। টুনটুনি চলো বাসায় চলে যাবো, এখানে আমার ভালো লাগছে না, চলো যাই বাসায় চলে যাই চলো। স্বামী তুমি চুপ করে থাকো, একটা কথা বললো না, আমার কথা বলতে দাও। ডাক্তার ভাই আমার স্বামীর কিডনি ভালো হবে কি করে? আগে ওষুধ খাওয়াই দেখতে পারেন, ভালো হলে হতে পারে, না হলে তার কিডনি চেঞ্জ করতে হবে, এছাড়া অন্য কোনো রাস্তা খোলা নেই। ডাক্তার ভাই কিডনি চেঞ্জ করতে তাতে কত টাকা খরচ হবে? 1.5 লাখ থেকে 2 লাখ টাকা খরচ হবে। আগে আমরা ওষুধ দিচ্ছি, এটি খেয়ে দেখো, যদি যায় তাহলে তো ভালো, নাহলে কিডনি চেঞ্জ করতে হবে। ডাক্তারকে টাকা পয়সা দিয়ে তারা বাসায় চলে আসে। এভাবে কিছুদিন কেটে যায়। দিন দিন তার স্বামীর অবস্থা আরো খারাপ হতে থাকে। সে অনেক চিন্তায় পড়ে যায়। টুনটুনি আপু, আপনার স্বামীর কিডনি চেঞ্জ করতে হবে, তার অবস্থা খুবই খারাপ, নাহলে মরে যেতে পারে। টাকার ব্যবস্থা করেন চালু করে। টুনটুনি পাখি তুমি আমার কাছে এসে আমার কথা শুনো, এত টাকা খরচ করার কি দরকার? দেখো আমি তো বলেছিলাম বাঁচবো না আমি। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর একটি কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। কোনো হতে তুমি টাকা খরচ করছো, দেখো এত টাকা তুমি কোথায় পাবে? এর চাইতে আল্লাহ আমাকে নিয়ে যায় না কেন, তাহলে তুমি খুশি হই। স্বামী তোমাকে না বলেছে এসব কথা কখনো বলবে না, তুমি আমাকে কষ্ট দিয়ে খুব মজা পাও তাই না? টুনটুনি পাখি উড়ে তার বন্ধুর কাছে চলে যায়, কালুর কাছে। কালুর কাছে গিয়ে সবকিছু খুলে বলতে থাকে। টুনটুনি আপু দেখো, এত টাকা তো আমার কাছে নেই, আমরা দিন এনে দিন খাই, আমরা এত টাকা কোথায় পাবো বলো? গরিব টুনটুনি পাখিকে 40,000 টাকা দিয়ে দিয়ে আর বাদ বাকি যেখান থেকে পারে সেখান থেকে ব্যবস্থা করবে না। তুমি কি বলো? টাকা করে দিয়ে দিলে ভালো হয়, তার সামনে কি বাঁচাতে পারবে? কালো 2 দিন পরে আমার বোনের মেয়ের বিয়ে, তখন সেখানে কি নিয়ে যাবে? যদি টাকা চায় তখন দিবে কোথা থেকে? টুনটুনি পাখি তুমি অন্য কারোর কাছে টাকা ধার করে নাও, আমাদের কাছে টাকা আছে কিন্তু দিতে পারবো না। টুনটুনি পাখি সেখান থেকে উড়ে চলে যায় কবুতরের কাছে। কবুতরের কাছে গিয়ে সবকিছু খুলে বলে। টুনটুনি আপু আমার কাছে এত টাকা নেই, তুমি অন্য কোথাও গিয়ে দেখতে পারো, টিয়া পাখির কাছে যাও, সেখানে পেলে পেতে পারো। টুনটুনি পাখি বুঝতে পারে গরিব দেখে তারা কেউ টাকা দিতে চায় না। এইভাবে সে উড়ে তখন টিয়া পাখির কাছে যেতে থাকে, তখন তাকে সবকিছু গিয়ে বলতে থাকে। মিঠু ভাই আমাকে কিছু টাকা ধার দেন, কিছুদিন পর আপনাকে দিয়ে দিব, আমার স্বামী অসুস্থ, আমাকে কিছু টাকা ধার দেন প্লিজ। টুনটুনি আপু, তুমি এখানে বসো, তোমার জন্য আমি কিছু পানি নিয়ে আসছি। টিয়া পাখি তখন ঘরের ভিতরে গিয়ে তার বউর সাথে এসব কথা নিয়ে আলোচনা করতে থাকে। দেখো স্বামী, ওকে টাকা দিলে টাকা পাওয়া যাবে না, ওর স্বামী অনেকদিন ধরে অসুস্থ, ও টাকা দেবে কোথা থেকে? ওকে না বলে দাও। টিয়া পাখি তখন পানি নিয়ে এসে টুনটুনিকে বলতে থাকে, টুনটুনি আপু এখন আমার কাছে টাকা নেই, হাত অনেক খালি, এছাড়া আমার কাছে কোনো কিচ্ছু নেই টাকা পয়সা, অন্য কিছু সহযোগিতা লাগলে বলো, আমি দিতে পারি। টুনটুনি পাখি তখন মন খারাপ করে তখন সে বাসায় উড়ে চলে যায়। তখন তার স্বামী তাকে বলতে থাকে, আমি জানতাম আমাদেরকে কেউ টাকা দিবে না, আমরা যে গরিব। স্বামী আমাদের ঘর আমি বেঁচে দেবো, বেচলে ভাই 2-3 লাখ টাকা পাওয়া যাবে, আমার কোনো সমস্যা হবে না। না টুনটুনি, তুমি ঘর বিক্রি করো না, ঘর বিক্রি করলে থাকবো কোথায় আমরা? তোমাকে পেলে আমি গাছতলায় থাকতে পারবো, আমি দেখি কোনো কাস্টমার পাই কিনা, ঘরটা বিক্রি করতে হবে, কোনো চিন্তা করো না তুমি। যখনই ঘর বিক্রি করার কথা সবাই শুনে তার প্রতিবেশীরা, তখন অতি প্রথম তখন কাউয়া দুজন সেখানে চলে আসে ঘর কিনতে। টুনটুনি আপু তুমি বলে ঘর বিক্রি করে, ঘরের দাম কত চাও বলো দেখি একটু শুনি। গরিব আপু ঘরের দাম যা আসবে তাই বিক্রি করবো, 2 টাকা বেশি চাবো না, কে কিনবে বলো? আমরাই কিনবো, আর কি কিনবে বলো কত? টুনটুনি পাখি ঘরের দাম বলো, আমরাই কিনবো। আমার ঘর কিনতে হলে আমাকে 3 লাখ টাকা দিতে হবে, তাহলে আমি ঘর দিয়ে দিব। গরিব টুনটুনি আপু ঘরের দাম ঠিকই বলেছো, চলো আমরা এখনই কিনে নিই, না হলে অন্য কেউ সেগুলো পরে আবার ঝামেলা হয়ে যাবে। কালো টুনটুনি পাখির খুবই বিপদ, আর টাকা খুবই টাকা, আগে অল্প কিছু দাম বলে দেখি কি বলে। টুনটুনি আপু ঘরের দাম বেশি হয়ে যাচ্ছে, 2 লাখ টাকা পাবে, হলে দিয়ে দাও। গরিব আপু 3 লাখ টাকার আমি 1 টাকা কম হলে ঘর বিক্রি করবো না, আমার স্বামীর চিকিৎসা করাবো, এই কারণে ঘরটা আমি বিক্রি করছি। টুনটুনি আপু দেখো, তুমি 2 লাখ টাকার উপরে ঘর বিক্রি করতে পারবে না, কেউ দামও বলবে না, যদি হয় তাহলে আমাদের দিয়ে দিও, আমরা চলে যাচ্ছি। এসব কথা বলে কালো আর গরে সেখান থেকে উড়ে চলে যায়। একের পর এক কাস্টমার আসতেই থাকে, তার প্রতিবেশীরা সব আসতে থাকে, অল্প দামে ঘরটা কিনতে চায়, কিন্তু টুনটুনি পাখি দেয় না। দেখছো স্বামী, আমি যখন তাদের কাছে টাকা চেয়েছিলাম সবাই না করে দিল, ওখানে ঘর বিক্রি করার কথা শোনাতে সবাই অল্প দামে ঘরটা কিনতে চাইছে, দেখছো? টুনটুনি আমি তো বললাম ঘরটা বিক্রি করার দরকার নেই, তুমি তোমার কোনো কথাই শোনো না। না না, আমার ঘর বিক্রি করতে হবে, তোমার চিকিৎসার অনেক দেরি হয়ে যাচ্ছে, ওখান যে আসবে তার কাছে ঘর আমি বিক্রি করে দেবো, চিন্তা করো না। টুনটুনি আর তার স্বামী মন খারাপ করে ঘরের ভিতর বসেছিল, তখন একটা ধনী পাখি এসে 3 লাখ টাকা দিয়ে তার ঘরটা সে কিনে নেয়। টুনটুনি পাখি সেই টাকা দিয়ে তার স্বামীর চিকিৎসা করাইতে থাকে। এদিকে কিছুদিন পর তার স্বামী অনেক সুস্থ হয়ে যায়, কিন্তু তাদের কাছে কোনো ঘর ছিল না থাকার মতো। তখন টুনটুনি পাখি তার স্বামীকে নিয়ে তখন কালোর বাসায় চলে যায়। কালু ভাই আপনার ঘরকে আপনি ভাড়া দিবেন, তাহলে আমি ভাড়া নিতাম, প্রতি মাসে ঘর ভাড়া আপনি পেয়ে যাবেন। টুনটুনি তুমি তো আমাদের কাছে ঘরটা বিক্রি করলে না, তুমি ধনী বিক্রির কাছে বিক্রি করে দিলে, সেখানে চলে যাও, আমাদের কাছে কেন আসলে? কালো আর গড়ি তখন দরজা মুখের উপর বন্ধ করে দেয়। তখন টুনটুনি পাখি এদিক ওদিক ঘুরে কোনো ঘর বিশ্লে পেলে হঠাৎ করে একটি ঘর দেখতে পায়। তখন
তখন সে ঘরটি দেখে অবাক হয়ে যায়, কারণ ঘরটি ছিল ডিমের। সে তখন ঘরের ভিতর ঢুকে দেখতে পায় সেখানে একটা পরী আছে। পরী তখন তাদের জিজ্ঞেস করতে থাকে, টুনটুনি পাখি, এই ঘর তুমি কেমনে দেখতে পেলে? এই ঘর একমাত্র তারাই দেখতে পারে যাদের মন একদম পরিষ্কার, একমাত্র তারাই শুধু এই ঘর দেখতে পারে। তার মানে তোমরা খুব ভালো লোক, এই কারণে তোমাদের ঘরটা আমি দিয়ে গেলাম। এখানে খাবার দাবারের কোনো অভাব নেই, আজকে থেকে তোমরা এখানেই থাকবে। পরি আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার স্বামীর চিকিৎসা করতে গিয়ে আমার পুরো ঘরটা বিক্রি করতে হয়েছে, এখন আমি পথে বসে গেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এসব কথা শোনার পরে সেখান থেকে উড়ে চলে যায়। তখন টুনটুনি পাখি তার স্বামীর সাথে অনেক সুখে সেখানে সংসার করতে থাকে। তারা অনেক খুশি থাকে। বন্ধুরা, গল্পটা এভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। টুনটুনি পাখির ভাই অনেক বড় লোক ছিল, একটু বড় শহরে থাকতো। তার বোনের জন্য একটি ওয়াশিং মেশিন নিয়ে আসে। টুনটুনি পাখি দুই বাচ্চা খুশি হয়ে যায়। আমরা প্রথম ওয়াশিং মেশিনের ভিতরে আমরা পানি ডালবো, তারপরে আমরা কাপড় চোপড় পরিষ্কার করবো। আম্মু, তুমি মেশিনটার ভিতরে পাউডার দিয়ে একটু সুইচ দাও, দেখো 2 মিনিটে তোমার সব কাপড় সব পরিষ্কার হয়ে যাবে। তোমরা দুজন চুপ করো, আমি সবকিছু জানি। টুনটুনি পাখি মেশিনের ভিতরে পানি দিয়ে তার পাউডার ঢেলে দিয়ে কিছুক্ষণের ভিতরে সব কাপড় ধুয়ে পরিষ্কার করে দেয়। আম্মু, এখন আমাদের তো আর কষ্ট হবে না, হাত দিয়ে কাপড় দিতে হবে। আমার হিসেবে ওদের ব্যবসা করা উচিত, এটা দিয়ে মানুষের কাপড় দিয়ে দেওয়া উচিত। আচ্ছা, তুমি ঠিক কথা বলেছো, আমাদের এখন ব্যবসা করা উচিত, কিছু পয়সা কাপড় দিয়ে দেওয়া উচিত। টুনটুনি পাখি এভাবে ব্যবসা করতে শুরু করে দেয়। মাসের কাপড় চোপড় ধুয়ে দেয়। এভাবে তাদের সংসার ভালোভাবে চলতে থাকে। এইভাবে তাদের সংসার অনেক উন্নত হতে থাকে। আম্মু, যখন থেকে আমাদের ওয়াশিং মেশিন দিয়ে গেছে মামা, তখন থেকে আমাদের সংসার উন্নত হতে আছে। দেখো, আজকে 2000 টাকা ইনকাম হয়েছে আমাদের। আম্মু, তুমি শুধু খালি আজকে টাকাই গুনবে? আজকে কতগুলো আম্মু কাপড় চোপড় দিয়ে দিয়েছে, চলো আমরা সেগুলো শুকে দেই। আম্মু অনেক ক্লান্ত হয়ে গেছে কাজ করে। বেশি কথা না বলে ভাই সাথে কাপড়গুলো শুকে দাও, যাও। কালো, তুমি যাও টুনটুনি পাখির কাছে যাও, ওগুলো দিয়ে আসো। ভালোগুলো তিনি পরিষ্কার করে গেছে, এবার ভালো একটা পরিষ্কার হয়নি, এবার তিনি ভালো করে পরিষ্কার করে বলবে 9 টাকা কিছুদিন পর দিয়ে দিব। গড়ি, আমি খেতে যাচ্ছি, কাম করতে যা কিছু বলো তুমি গিয়ে বলে এসো, আমি যেতে পারবো না। কালো, তুমি তো জানো আমি রোদের মধ্যে বাসা থেকে বের হই না। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর একটি কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। তাহলে তুমি কেন যেতে বলছো? তুমি গিয়ে কাপড় চোপড় দিয়ে আসো, যাও। গড়ি, তুমি 1 নম্বর হচ্ছে কামচোর, তুমি কাজ কাম করতে চাও না, চতুর রোদ্রে না যাও, তুমি তো কালাই থাকবে, তাই না? দাও, আমি কাপড় দিয়ে আসছি, দাও। তুমি বেশি কথা না বলে চলো কাপড় নিয়ে যাও। কালো কাপড় সব কাপড় মাথায় করে নিয়ে এসে টুনটুনির কাছে গিয়ে দিয়ে দেয়। আর এদিকে ঘড়ি কাপড় বেঁধে সে বিউটি পার্লারে উড়ে চলে যায়। কবিতার আপু, আপনি তো বলেছিলেন এই পাউডারটা লাগালে তাহলে আমি সাদা হয়ে যাবো। আমি তো সাদা হলাম, আমি তো কালো হয়ে গেলাম। একটা ক্রিম লাগালে কি 2 দিনে ফর্সা হওয়া যায়? 8-10 দিন তো ব্যবহার করতে হবে, তাই না? তারপর সে বুঝতে পারা যাবে। কবুতর আপু, এরকম কোনো ক্রিমের সাথে নিয়ে একবার লাগালে তো আমি ফর্সা হয়ে যাই। আমার কাছে তো ওরকম ক্রিম নেই, কিন্তু একটা ক্রিম আছে 2-3 দিনে তো ফর্সা হয়ে যাবে, কিন্তু ওর দাম বেশি। আমি চাই যেন কালার থেকে ফর্সা হয়ে যায়। বলবো কত টাকা লাগবে? 700 টাকা ক্রিমের দাম, আর 300 টাকা তো ফেসাস করতে নেবো। ঘড়ি সব ক্রিম নিয়ে তখন বাসায় চলে আসে। অন্যদিকে প্রতিদিনই সেই ক্রিম ব্যবহার করতে থাকে, কিন্তু কোনোতে সে ফর্সা হতে পারছিল না। সে কালো থেকে যায়। আমি যে কবে সুন্দর হবো জানি না, শুধু কালো থেকে গেলাম, সুন্দর তো হতে পারছি না। গরিব ফর্সা হওয়ার জন্য গেলে এই চিন্তা মেতে থাকে। এদিকে তাদের ফল গাছে অনেক ফল ধরে থাকে। সে ফল খেতে কখনো যেত না, কিন্তু হঠাৎ করে একদিন কালো ফল নিয়ে যেতে বসেছে গাড়িতে করে। তখনই গরিব এসে বলতে থাকে, কালো, সেদিনকে টুনটুনি পাখি কাপড়গুলো দিয়ে আসলে সেই কাপড়গুলো এখানে নিয়ে আসো, যাও। তুমি কি দেখতে পারছো না আমি বাজারে চলে যাচ্ছি? প্লিজ কালো, দেখো তোমার 2 মিনিট লাগবে, চালু করে নিয়ে এসো, যাও। তুমি গিয়ে নিয়ে এসো, পারবো না। এসব কথা বললে কালো সেখান থেকে চলে যায়। দেখে গরিব কাপড়গুলো খুবই প্রয়োজন। কালো, আবার একটা কথা শোনো না, আমি এত পরিশ্রম করে এত একটা দামি ক্রিম লাগিয়েছি মুখে, এখন যদি যাই তাহলে কোনো কাজই করবো না, আমাকে যেতে হবে। তখন গরিব সেখানে তার কাপড় আনতে চলে যায় টুনটুনির কাছে। যে দেখে টুনটুনি কাপড় চোপড় পরিষ্কার করছে, সে আনতে দেখতে থাকে তার কাপড় পরিষ্কার করা। টুনটুনি পাখি, এই কাপড় ধরতে একদম সহজ। তো কালা কাপড় দিলে কি ফর্সা বেরিয়ে এলো, বা কি চমৎকার, দেখতে কি সুন্দর লাগছে। হ্যাঁ ঘরে আপু, এটা কাপড় ধোয়ার মেশিন, এই মেশিন দিয়ে চপ্পল সমস্যা ছিল, আমার ভাই আমাকে মেশিনটা দিয়েছে। টুনটুনি আপু সব কাপড় কি এভাবে পরিষ্কার করে দেয়? হ্যাঁ ঘরে আপু সব কাপড় এভাবে চকচক করে ধুয়ে দেয়, কিন্তু কিছুজনের কাপড় চোপড় নেই, এর মধ্যে জুতা পরিষ্কার করে দেয়, কিন্তু ওয়াশিং পাউডার বেশি করে একটু দিতে হয়। তুমি আমার কাছে জুতা নিয়ে ধুয়ে নিতে পারো। গরিব তখন মনে মনে ভাবতে থাকে, সব তো পরিষ্কার করে দেয়, তাহলে আমি যে এটা ভিতরে
দিকে বসি তাহলে আমাকে আরো সুন্দরভাবে পরিষ্কার করে দেবো, যে ভিনেগার নিয়ে ঢুকতে বসতেই হবে। ঘরে আপু তুমি কি করতেছো? তোমার কাপড় সব রেডি করে রেখেছে, নিয়ে যাও। টুনটুনি পাখি আমি এখানে কিছুক্ষণ থাকতে চাই, তোমার কালো ভাইয়া বাজারে গিয়েছে, ঘরে তালা মেরে আমাকে এখন বাইরে বসে থাকতে হবে। তাহলে ঠিক আছে ঘরে আপু, তাহলে তুমি এখানে বসে থাকো, আমি কাপড় চোপড় দিয়ে নেই। তখন গরি কামা ওদিকে বসে থাকে আর টুনটুনি পাখির জন্য কাপড় চোপড় পরিষ্কার করতে থাকে। গরি কামা ভাবতে থাকে কখন তো টুনটুনি পাখি এখান থেকে সরবে। টুনটুনি পাখি তখন একটি কাজে বাইরে চলে যায়। এই পাখি গরি কামা পুরো ওয়াশিং পাউডার ভিতরে ঢেলে দিয়ে তখন সে মেশিনের ভিতরে তখন সে বসে যায়। আরে আমার তো মেনশনের কথা মনে ছিল না। টুনটুনি পাখি মেশিনটা যখনই সুইচ দেয় একদম জোরে জোরে ঘুরতে থাকে। আরে ঘরে আপু কোথায় চলে গেল? কাপড় চোপড় নিয়ে গেল, জায়গায় কালো ভাই এসে নিয়ে যাবে না কাপড় চোপড়, তাদের কাপড় চোপড়। টুনটুনি পাখি রোদ্রে কাপড় শুকাতে চলে যায়। এদিকে গরি কামা গোল গোল ঘুরতে ঘুরতে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সে গরি তখন চিল্লিয়ে বলতে থাকে, কেউ বাঁচাও প্লিজ, তোমরা আমাকে কেউ বাঁচাও, আমি মেশিনের ভিতরে, আমার অবস্থা খারাপ হয়ে গেলো, প্লিজ তোমরা আমাকে কেউ বাঁচিয়ে নাও। আরে এত মনে হচ্ছে গড়ি আপুর আওয়াজ, সে মেশিনের ভিতরে কিভাবে গেল? টুনটুনি পাখি তখন মেশিনটা বন্ধ করে দেয়। সেটার ভিতর থেকে গড়ি তখন বের হয়ে চলে আসে। তারকে দেখতে অনেক খারাপ লাগছিল, তার পাখনা পাখনা সব ঝরে গিয়েছিল, তাকে ভূতের মতো দেখা যাচ্ছিল। টুনটুনি পাখি তো মনে মনে হাসতে থাকে। টুনটুনি আপু আমি কি ফর্সা হয়ে গেছি দেখো তো। তোমার চেহারা তুমি নিজেই দেখে নাও, আমি কিছু বলতে পারবো না। আয়নার সামনে যখনই যে তার চেহারা দেখে সে একটা চিল্লানি দিয়ে বসে। তখন সব পাখিগুলো চলে আসে, তাকে দেখে অনেক হাসতে থাকে তারা অনেকেই। হায় আল্লাহ, এসব আমার সাথে কি হয়ে গেল? আমার পাখা হয়ে গেল, আমার পাঙ্খা তো এখন নেই, এখন উঠবো কিভাবে? তোমার পাঙ্ক মনে হয় মেশিনের ভিতরে হয়ে গেছে। ও গড়ি তাহলে মেশিনের ভিতরে ঢুকে গিয়েছিল। টুনটুনি পাখি সবাইকে সবকিছু বলে দেয়। গড়ি আপু তুমি মেশিনের ভিতরে গিয়েছিলে কেন? আমি তো ভেবেছিলাম কাপড় চোপড় তো ফর্সা হয়, তাহলে আমি ফর্সা হয়ে যাবো ওটা ভিতরে গেলে পরে, এইভাবে আমি ওটা ভিতরে গিয়েছিলাম, কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে গেছে। ওখানে গেলে তো কালু আমাকে চিনতে পারবো না, তাহলে বাসায় আমি কিভাবে যাবো? এসব কথা শুনে তখন সবাই হাসতে থাকে। তখন কবুতর বলতে থাকে, গড়ি আপু আমাদের কালার যেমনই থাক না কেন এই কালারই ভালো, কিন্তু বেশি সুন্দর হতে গিয়ে দেখো তুমি কি হয়ে গেলে, তুমি এখন আরো অসুন্দর হয়ে গেছো। কবুতর ভাই তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ কেন? এসব কথা বলে বন্ধ কর তোমার কথা। এসব কথা বলে কাওয়ার উপর সবাই মিলে হাসতে থাকে। এইভাবে গল্পটি শেষ হয়ে যায়। বন্ধুরা ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করুন, একটা কমেন্ট করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।